সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমাদের সাথে আছেন আমাদের সিলেটের তরুণ অ্যাক্টিভিস্ট, দায়ী এবং রাজনীতিবিদ শেখ আহমদুল হক উমামা। তো সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল মাজারের বা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে যে টাকা কালেকশন হচ্ছে বা ডেগে যে টাকাটা আসতেছে, সেটা নিয়ে অনেক ধরনের বিতর্ক বা অনেক প্রশ্ন সম্মুখীন হচ্ছে, এবং এটা নিয়ে আসলে তুমুল বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের সিলেটে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো সেখানে আমাদের হাফেজ মৌলানা আহমদুল হক উমামা সাহেব উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এবং আমরা দেখতে পেরেছি যে গতদিন টাকাগুলো প্রকাশ্যে জনগণের সামনে গণনা গণনা হয়েছে, এবং সেটা উনি নিজে ছিলেন উপস্থিত এবং নেতৃত্ব দিয়েছেন, বা বিষয়টা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো আমরা ওনার কাছে প্রশ্ন করব এটা যে আপনারা তো ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্পটে ছিলেন, টাকাটা গণনা করছেন, আপনারা সবাই ছিলেন, আপনি এখানে একটা অংশ ছিলেন। তো এই যে টাকাটা প্রতিদিন আসতেছে বা এত এত টাকা আসতেছে প্রতিদিন, সেটা একটা জবাবদিহিতা আমরা যদি প্রশাসনকে জিজ্ঞেস করি বা আমরা রাজনীতিবিদ বা সরকারের কাছে প্রশ্ন করি, যে একটা সুন্দর পরিকল্পনা হতে পারে কি এই শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজারের সব টাকাটা কালেকশন করে একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসে, জনকল্যাণ বা সিলেট নগরীর একটা কল্যাণে ব্যয় করা বা ক্ষুধার্ত দুঃখী মানুষের জন্য খরচ করা। আপনার এই বিষয়টা নিয়ে একটা পরিকল্পনা, প্ল্যান এবং রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বা আমাদের গভর্নমেন্টের বা সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নিলে বা কি করলে সবকিছু সুন্দরভাবে সুষ্ঠুভাবে হওয়া উচিত বা হওয়া যায়, এবং এটা দেশ এবং সমাজের বা সিলেট শহরের কল্যাণে আসে। খুবই সুন্দর আপনি প্রেক্ষাপটটা তুলে ধরেছেন। সিলেটের বর্তমান না সারা বাংলাদেশের চোখ এখন সিলেটের দিকে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দিকে। এখানে যারা আমরা বসেছেন অনেকেই, প্রত্যেকেরই এই কৌতূহলটাই বেশি। যারা আমরা এখানে অফিসে বসছি মূলত এই বিষয়টাকে নিয়ে আলোচনা করি। সরকার এবং রাজনীতিবিদ যারা আছেন তারাই তো সমাজের উন্নয়নে কাজ করেন, প্রশাসনের লোকজন সেগুলো আহ সহায়তা করেন। কারণ রাজনীতিবিদ এরা হচ্ছে এবং সরকার এরা হচ্ছে মূল চেয়ার, এবং প্রশাসনের লোকজন এটা হচ্ছে রোডম্যাপ তৈরি করে দেয়। তা আমাদের প্রশাসন জনাব সারওয়ার আলম সাহেব একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছেন শাহজালাল মাজারকে সামনে রেখে। আমি একজন সাধারণ নাগরিক, একজন আলেম হিসাবে মূলত এই আপনি যেভাবে উপস্থাপন করেছেন আমি মূল ভূমিকা পালন করেছি। এটা হচ্ছে মিডিয়ায় কয়েকটা বক্তব্য দিয়েছি, আমার মনের বাসনাগুলো তুলে করেছি। আসলে আমি প্রথম যে প্রতিবাদ মানববন্ধন হয়েছে ডিসি প্রত্যাহারের দাবিতে, সেখানে আমি হঠাৎ করে গিয়েছি, মানে পূর্ব কোনো জানা ছিল না। পরের দিনও যখন মাজারে যখন টাকা গণনা হয় সেটা আমি জানতাম না। আমি মূলত দুপুরে জিন্দাবাজারে একটা রেস্টুরেন্টে নাস্তা করছিলাম, ঠিক তখনই ফেসবুকে দেখেছি যে গণনা হবে বা ডিসি সারোয়ার আলম সাহেব ওখানে গেছেন। তখন আমি কাছাকাছি ছিলাম বলে যাই, গিয়ে দেখি এখানে ওরা লোকজন কম, ওরা গণনা শুরু করবে, কেউ নাই। আমি তখন ছেলেদেরকে ডেকে ডেকে নিয়ে আইসা ওখানে গণনায় বসাইছি, বা গণনা শেষ পর্যন্ত উৎসুক জনতা হিসাবে আমি তখন আমার যে আবেগটা তৈরি হয়েছিল, যেহেতু আমরা মাজারের পাশাপাশি আমরা বাসিন্দা, এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে দাওয়াত এবং মিশন নিয়ে সুদূর ইয়ামান থেকে এখানে এসেছেন তাওহীদের মিশন নিয়ে, এদেশের সিলেটের জনগণ উনার মাধ্যমে ইসলাম কবুল করেছে, এদেশের মানুষ কালিমা চিনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে, মুসলমান হয়েছে এবং শান্তির একটা পরিবেশ পেয়েছে। যাকে উদ্দেশ্য করে সেখানেই যদি এই অস্বচ্ছতা থাকে এবং সবকিছু অদৃশ্য এবং অন্ধকার থাকে, যেমন মাজারের খাদেম যারা আছেন তারা ভালো মানুষ, আমি চিনি অনেককেই ব্যক্তিগতভাবে, তাদের সাথে অনেকেরই আমার সম্পর্ক আছে। রাজনীতিবিদ যারা আছেন তাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। এখন রাজনীতিবিদ, সরকার, প্রশাসনের সাথে সাধারণ জনগণের সেই বৈরতা নেই, যেটা আমরা অতীত অভিজ্ঞতাতে দেখে আসছি, যেখানে সাধারণ জনগণ এবং সরকার প্রশাসন মুখামুখি থাকে সবসময়। এটা হয় সরকার যখন কোনো কিছু জনগণের উপরে চাপিয়ে দিতে চায়, জবরদস্তি করতে চায়, কোনো কিছু বুঝাইতে চায় না, আমি সরকারে আছি, আমি একটা সিদ্ধান্ত দিয়ে দেবো, জনগণ মানতে বাধ্য, তখনই জনগণ ক্ষোভে ফেটে ওঠে। সেই চিত্রটা বর্তমান জনগণ সেটা চায় না। আমাদেরকে বুঝিয়ে বলুক সরওয়ার আলম কি অপরাধ করেছেন আর মাজার কি করতে চায়, বা কেন হঠাৎ করে বদলানো হবে, এগুলা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। আবার এই যে হঠাৎ করে 3 দিনের একটা অন রেকর্ড জাতির সামনে, সব মুসল্লিদের সামনে, মসজিদ কমিটির সামনে, মাদ্রাসার মানুষের সামনে, মিডিয়ার সামনে ওপেনলি টাকা গণনা হয়েছে, সেখানে 2.5 থেকে 3 দিন। সেখানে উনি প্রথম দিন ডেক সিলগালা করে নতুন তালা নিয়ে আসছেন, সেখানে বলা হয়েছে সিলগালা মানে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা একটা ভুল। সিলগালা মানে ডাবল তালা লাগানো হয়েছে যাতে কেউ খুলতে না পারে। দ্বিতীয়ত হচ্ছে এই তালা মারার পরও সিসি ক্যামেরা না থাকায় অনেকে টাকা নিয়ে গেছে এবং একটা ডেক ভাঙ্গা পাওয়া হয়েছে। 2 জায়গায় একটা জিনিস আমাদের এখানে যারা আছেন ওই ওনারাও শোনার জন্য, ওনারা যেহেতু
জানেন যে এই যে মাত্র 8টা ড্যাগ এখানে, ড্যাগ 3টা মাত্র আর কয়েকটা বক্স, মোট 7 থেকে 8টা। এই 8টার হিসাব হচ্ছে 17,65,000, এবং সোনা এবং কাঁচা কিছু টাকা 3 দিনের, 17 লক্ষ টাকা। 17,65,000। পাশাপাশি আর খুচরা টাকা গণনা করা হয় নাই এবং সোনা গণনা করা হয় নাই। এগুলা তো বলা হয়েছে 7 তোলা না 7 ভরি যেন, ডলারও ছিল, রিয়ালও ছিল। ডলার রিয়াল ছিল, এগুলা গণনা করা হয় নাই। এবং মেশিনে অনেক ছোট নোট যেগুলা 10 টাকা, অনেক পুরাতন 20 টাকা নোট, এগুলা গণনা করতে পারে নাই। তারপরে হচ্ছে মাজারের অন্যান্য মান্যতের টাকা, অফিসের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার ফান্ড তো আলাদা, মসজিদের ফান্ডও আলাদা, শুধু মাজারের ফান্ডে এগুলো। আর ওই যে ডেকগুলা এবং বক্সে মাজারের ওই যে বিজয়া গোলাপ জল দিয়ে বিজয়া মাজারের ভিতরে যে টাকা দেওয়া, এগুলা কোনো গণনা করা হয় নাই। ওই যে হ্যাঁ মেইন জায়গাতে। এই যে আমরা একটা কৌতূহল জাতি থেকে দেখলাম যে আমাদের যদি রাজনীতিবিদরা, যারা নগর উন্নয়ন কমিটি এবং প্রশাসনের লোকজন, সিটি কর্পোরেশন, এরা যদি এখানে ইনভলভ হয় এবং মাজারের যারা বর্তমান খাদিম আছেন তারা মিলে, ওনারা অনেকেই বলতেছেন যে আমাদের এখানে টাকা হয় না, এটা পরিকল্পিতভাবে এখানে 20 লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে। বা এই পরিকল্পিতভাবে যদি কেউ দিয়েও থাকে, তো সেটাকে আপনি যদি মনে করেন পরিকল্পিতভাবে দিয়ে গেছে, পরের দিনের হিসাবগুলো জাতির সামনে পেশ করতে থাকেন। আপনারা যে নিজ দায়িত্বে প্রতিদিনকার হিসাব আপনারা পেশ করেন, এবং প্রশাসনের লোকজনকে আরো বেশি আহ্বান জানান আপনারা যে আসুন পরের দিনের হিসাবগুলো আপনারা নেতৃত্বে দেন। এখানে ড্যাগের পাশে প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকজনকে একবারে 24 ঘন্টার জন্য আপনারা নিয়োগ দেন, যাতে কেউ যাতে এখানে দুর্নীতি করতে না পারে। প্রশাসন এবার আপনার যদি ভিতরে স্বচ্ছতা থাকে, আপনি এবং খাদেমরা যেহেতু পূর্বসূরীরা এখান থেকে নিয়ে আসতেছেন, এটা একটা পদ্ধতি, আপনারাও আপনাদের দায়িত্ব পালন করেন। আপনারা যদি মনে করেন না আমরা এটা পরিচালনা করতেছি, এটা আমাদের পূর্বপুরুষদের একটা ঐতিহ্য, এইটা আরো সুন্দরভাবে আপনারা পরিচালনা করুন প্রশাসনের মাধ্যমে। এবং কাউকেই আপনারা যদি মনে করেন না, কিছু বক্তব্য আমরা দেখেছি যে খাদেমদের অনেকেই আবার ওনারাও আবার রাজনীতির সাথে অনেকে সংশ্লিষ্ট আছেন, যেহেতু সরকারের দলের বা বিরোধী দল থাকতে পারেন, রাজনীতি সবার অধিকার আছে। যেহেতু ওনারা আছেন, ওনারা যদি এগিয়ে আসেন, যেহেতু রাজনীতি করতেছেন জনগণের কল্যাণে, তাহলে এই কাজটা কল্যাণমূলক কাজে উনার উৎসাহিত। আমি দরকার মাজারের একজন খাদেমের বক্তব্য শুনি, যিনি সম্ভবত 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি, তো উনি যেহেতু রাজনীতিবিদ, তাহলে উনার বক্তব্যটা আরো সুন্দরভাবে আটা উচিত। উনি বলছেন আমি মানে বংশধর হিসাবে আমি এইটা আমরা নিয়ে নিব, এটা বংশ পরম্পরার একটা এটাকে উনি বলতে পারতেন ওইভাবে যে আমরা নিয়ে এটাকে বিভিন্ন ভাবে আমরা সমাজের উন্নয়নে বিতরণ করি, তাই সমাজ কল্যাণ কাজে। যেহেতু আপনাদের এখানে কেউ প্রশ্ন করছেন এখানে মাজারে টাকাই উঠে না, সামান্য টাকা উঠে, পরিকল্পিতভাবে দিয়ে দেওয়া হয়েছে। এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে এই সব ধূম্রজাল না রেখে আপনারা সব সরকারের, যেহেতু সরকারেও চাচ্ছে স্বচ্ছতা হোক, জনগণও চাচ্ছে স্বচ্ছতা হোক, তাহলে স্বচ্ছতা নিশ্চিত করতে যা যা করা দরকার তা করুন। দ্বিতীয়ত হচ্ছে 2 দিনের হিসাব যদি আমরা ধরি, দৈনিক হিসাব করলে এবং মাসিক বাৎসরিক, আমি বিশেষ উরুসের দিনগুলা, ঈদের দিনগুলো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং শবে বরাত, ওই যে দিনগুলো যেগুলোতে মানুষ খুব বেশি করে, বিভিন্ন সরকারি ছুটির দিবসগুলো মানুষ আসে, ওই দিন গেলে কত টাকা হয়, এগুলো আপনারা জাতির সামনে ওই দিন পরেই অনুষ্ঠান শেষে জাতির সামনে আমরা প্রকাশ করে দিন, এত টাকা হয়েছে, ব্যাংকে রাখা হচ্ছে, ব্যাংকেও আপনার স্টেটমেন্ট একটা জাতির সামনে দেন, এই টাকা জমা হয়েছে, এই টাকা তোলা হয়েছে, কেন তোলা হয়েছে, এই কাজ করছেন। সামাজিক উন্নয়নে অনেক কাজ করা যায়, যেমন হসপিটাল তৈরি করেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হসপিটাল, 1000 শয্যা হসপিটাল, এখানে কোনো চিকিৎসা আমরা নিব না, ফি নিব না আমরা। অ্যাম্বুলেন্স তৈরি করেন আপনি, সিলেট শহরে লাশ দাফন, গোসল কার্যক্রম, সিলেটের মানুষ মারা গেলে শাহজালাল রহমতুল্লাহ মাজারে কমিটির কাছে ফোন দিবে যে আমাদেরকে অ্যাম্বুলেন্স পাঠান, আমার লাশ দাফন গোসল করবে বা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠান, যেটা আমরা দেখেছি ঢাকা 8 দিন হসপিটালে 300-400 হসপিটাল, তারা বা ডায়ালিসিস রোগীর জন্য একটা কেন্দ্র করেন, ক্যান্সার রোগীদের জন্য একটা কেন্দ্র, অনেকে টাকার জন্য ডায়ালিসিস করাইতে পারে না, ক্যান্সার চিকিৎসা, কেমোথেরাপি দিতে পারে না, মানুষগুলো কষ্টের মধ্যে থাকে, এই জায়গায় আপনারা ইনভলভ করেন। শিক্ষা খাতে এতিমখানা প্রতিষ্ঠা করেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 আউলিয়াদের নামে 360টা মসজিদ করেন বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত অঞ্চলে এতিমখানা করেন, স্কুল করেন, প্রাইমারি স্কুল করেন। এই যে চা বাগানে লাকড়ি ভাঙতে যায়, সেখানে লাকড়ি ভাঙতে গিয়ে যারা ওইখানে গরিব মানুষ আছে, চা বাগানের জন্য ঘর তৈরি করেন, ওখানে মাজারে মানুষ ভয়ে থাকে সবসময়, এই মাজারকে মসজিদে নববীর মতো একটা সুন্দর সুপরিকল্পিত, মদিনার মতো সুন্দর করে একটা স্টেট, যেহেতু উনি আরব থেকে আসছেন, আল্লাহ নবীর দাওয়াতের মিশন নিয়ে আসছেন, মসজিদে নববীর স্টেটের মতো এই যে
পুকুর পার আছে, পুকুর পার্কে সুন্দর একটা পার্ক জোন বানান, যেখানে এলাকাবাসী এসে এখানে বসবে, গল্প করবে। পার্কিং জোন তৈরি করেন এখানে। যে নোংরা পরিবেশ থাকে, আমরা ভিডিওতে আপনারা দেখবেন বা সরাসরি যদি যান দেখবেন, মহিলাদের নামাজের স্থান নোংরা পরিবেশ, কালো ময়লা হয়ে আছে, উন্নত মানের কোনো ডেকোরেশন বা লাইট নেই। বর্তমান যুগ মানুষ সেই জায়গায় ডিসি সাহেব একটা মানে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উনি মানে এই যে কাজটা করছেন, এটা কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উনি ওয়াকফ স্টেটের মুতল্লি হিসাবে উনি কাজের উদ্যোগ নিয়েছেন। এখানে 30 কোটি টাকা বাজেটের, সেখানে দেখা গেছে মুতল্লি বা খাদেম যারা আছেন ওনারা কোনো টাকা দিতে মানে ওনাদের ফান্ডে নাই টাকা। তখনই এই জিনিসটা প্রশ্ন উঠেছে। আর ডিসি সাহেব একটা পুরা জাতি এই মাজার কেন্দ্রিক একটা অন্ধকারে ছিল। উনি যেহেতু কিশোরগঞ্জের সন্তান, উনি কিশোরগঞ্জের একটা পাগলা মসজিদ আছে যেটা সারা দুনিয়াতে ভাইরাল, যেখানে কোটি কোটি টাকা ওঠে, মানুষ মান্নত করে, সেই টাকা প্রশাসনের মাধ্যমে গ্রহণ করা হয়, ওপেনলি বিতরণ করা হয়। সেইটা থেকে উনি আলেম পরিবার এবং দিনী পরিবারের সন্তান, এই জন্য উনার একটা চেতনা আছে, সবসময় ইসলামিক কনসেপ্ট থেকে উনি বর্তমান যে পাগলা মসজিদের ইমাম একটু দূর সম্পর্কের আত্মীয় বটে। আমি একটু তথ্য নিয়েছি, কিশোরগঞ্জের মৌলানা মহিউদ্দিন খান সাহেবের বাগিনা, ওনার সাথে কথা হয়েছে। উনি বলছেন যে মৌলানা মহিউদ্দিন খান সাহেবের মামাতো বোনের নাতি হয় উনি সম্পর্কে, ডিসি সারওয়ার আলম, আমাদের ডিসি সারওয়ার আলম। তাহলে ওনার আব্বাও একজন আলেম ছিলেন, দিনদার ছিলেন, ওনার দাদাও দিনদার মানুষ ব্যক্তিত্ব ছিলেন এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। উনি নিজেও ছোটবেলা মক্তবে মাদ্রাসায় পড়েছেন, প্রাইমারি। সেই হিসাবে উনি নিজে ব্যক্তিগতভাবে ধার্মিক এবং উনি চাচ্ছেন ধর্মকে কেন্দ্র করে কেউ যাতে ব্যবসা না করতে পারে, ধর্মকে কেন্দ্র করে কেউ যেন নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে না পারে। উনি কাউকেই যেমন আমি ব্যক্তিগতভাবে একটা মসজিদের জন্য ফান্ডের বিষয়ে ওনার সাথে পরামর্শ করতে চাইছিলাম। উনি বলছেন মসজিদের সিলেট শহরে এই জায়গায় সব শহরের মূল জায়গায় মসজিদ আছে, বাহিরে প্রত্যন্ত অঞ্চলে মসজিদ করেন। এটা একটা যৌক্তিক কথা আমাকে উনি বলেছেন। আমাদের শহরে মসজিদ ভেঙে বিভিন্নভাবে নতুন মসজিদ হচ্ছে বা পয়েন্টে পয়েন্টে মসজিদ আছে, শহরের ভিতরে নতুন করে বড় মসজিদ করার দরকার না, একটু প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শহর থেকে ছেড়ে একটা মসজিদ করেন, যেখানে জনবহুল, এই মসজিদকে কেন্দ্র করে একটা জনবহুল এলাকা তৈরি হবে, একটা সোসাইটি তৈরি হবে। এই যে মানুষকে একটা সুপরামর্শ দেওয়া, এইটা একজন ডিসির কাজ। উনার সাথে যে কেউ যাইতে পারে, একটা দলীয় বাইন্ডিং বা কারোর সাথে উনি ব্যক্তিগতভাবে কোনো দলেরই উনি তোয়াক্কা করেন নাই, মানে যেটা যেন দেখেন সিলেটের শহরকে ফুটপাত মুক্ত করা, সিলেট শহরকে দুর্নীতি মুক্ত করা, সিলেট শহরকে মদ গাঁজা হিরোইন এগুলার বিরুদ্ধে অভিযানে নামা, হোটেলে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড হয় এখানে অ্যাকশনে যাওয়া, সবগুলো করতে পারতেন না। প্রশাসনের আমাদের কিছু মানে সমস্যা আছে, আবার রাজনীতি যারা করে তাদেরও কিছু সমস্যা আছে। সব জায়গায় যে বড় দল বিএনপি, তাদের মধ্যে যে সব ভালো না, তারাও চেষ্টা করে, কিন্তু সবচেয়ে ভালো এরকম না, সব জায়গায় ভালো ভালো মিশ্রণ আছে। সেই জায়গায় অনেক কিছু চাইলেই করা যায় না, একজন প্রশাসক চাইলেই যে সবকিছু করে ফেলবেন এটা সম্ভব না। তো উনি চেষ্টা করতেন মূল জায়গায় যদি গাছ যেটা যে যেখান থেকে ছায়া তৈরি হবে, গাছে যদি দুর্বল থাকে ছায়া কোথা থেকে আসবে? হ্যাঁ, এই জায়গায় আমাদের 50 বছরের ইতিহাসে বাংলাদেশে সিলেটে এরকম ডিসি মনে হয় আমার জানা মতে, আমার বয়স যেহেতু প্রায় 35 বছর, আমরা এরকম আমার জানা মতে আমি 20 বছরে দেখি নাই। যার জন্য জনগণ কাঁদতেছে, যার জন্য চাচ্ছে যে উনি এমন একজন মানুষ তৈরি হোক যেটা, এটাকে বিএনপি বর্তমান সরকার তারেক রহমান নিজেকে চেয়ারকে তুলনা করছেন একটা আগুনের সাথে। সংসদে আমি বক্তব্য শুনেছি, তিনি সবার সহযোগিতা চাচ্ছেন দেশকে চালানোর জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি, আমি একটা ভিডিও বক্তব্য দেখেছি, উনি জনগণকে নিয়ে খাল খনন কর্মসূচি বা বিভিন্ন কর্মসূচিতে বলতেছেন সরকারের ফান্ড নাই, আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে আমি এই কাজ করব, আমি সাপোর্ট দিব, আমি অর্থ দিব, কিন্তু আপনারা কাজ করতে হবে। এই যে জনগণকে নিয়ে ইনভলভ হয়ে কোনো কাজ করা, এই জন্য উনি অমর হয়ে আছেন এখনো। আমাদের রাজনীতিবিদ এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের নিচের লেভেলের রাজনীতিবিদরা যদি এই জায়গা থেকে উদ্যোগ নেয় যে জনগণকে শত্রু না বানিয়ে, এই যে আন্দোলন করতেছে, এই যে জনগণ নামতেছে, জনগণ কাটতেছে, স্বচ্ছতা নিশ্চিতের জন্য, যেটা রাজনীতিবিদদের করা উচিত, বা বিভিন্ন রাজনৈতিক কর্মীরা যদি এটা মানে আবেদন জাতির সামনে করতো, মিডিয়ার সামনে এসে করতো যে আমরা মাজারের বা
সিলেটের পাসপোর্ট অফিস, আদালত, আইন আদালত, বিভিন্ন জায়গায় মানুষ হয়রানির শিকার হয়, জেলখানা আছে, হসপিটাল আছে, প্রশাসনের সরকারি প্রতিটা সেক্টরে এই জায়গায় বিএনপি নেতা কর্মীরা প্রশাসনের সাথে মানে জনগণের স্বার্থে প্রশাসনকে নিয়ে যদি বিভিন্ন বক্তব্য এবং একটা ইউনিট গড়ে তুলতো, যে আমরা মানুষকে সেবা দিব, যাতে কোনো মানুষ দুর্নীতি করতে না পারে, কোনো জায়গায় যেন অস্বচ্ছতা না থাকে, উন্নয়নের জন্য এই দরগার মাজারের এই 100 কোটি টাকার একটা বাজেটকে সামনে নিয়ে বিশাল পরিকল্পনা গ্রহণ করা হয়তো, তাহলে জনগণ খুশি হবে, জনগণ আনন্দিত হবে, জনগণ আপনার বিরুদ্ধে যাবে না। জনগণকে আপনি জোরপূর্বক একটা জিনিস চাপিয়ে দিতে চাইবেন। এই বাংলার ইতিহাসে মানে বাংলা যতদিন থেকে বাংলাদেশের ইতিহাস তৈরি হয়েছে, একবারে নবাব সলিমুল্লাহ বলেন আর মুঘল সাম্রাজ্য বলেন, ব্রিটিশ বলেন, সব জায়গায় যখনই জনগণকে চাপিয়ে দিতে চাইছে, তখনই 200 বছরের রাজত্ব চলে যায়, 800 বছরের রাজত্ব চলে যায়, 16 বছরের রাজত্ব চলে যায়। মানে জনগণকেই আপনি জনগণের কল্যাণেই আপনি যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে যান, বিএনপি আওয়ামী লীগ সরকারের অনেক কিছু কিন্তু জনগণের কল্যাণে হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চাপিয়ে দিয়ে আমি আপনার উন্নতি করব, আমি চাপিয়ে দিয়ে দিব, আপনার উন্নতি করবে, উন্নতি তোমরা মানবা না, আমি দিয়ে ভাই যে চাচ্ছে না তাকে চাপিয়ে দেওয়ার দরকার নেই। এই জায়গায় একটা সুন্দর পরিকল্পনা যদি বর্তমান সরকার, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব কাইয়ুম চৌধুরী সাহেব, সিসি উন্নয়ন কমিশনের চেয়ারম্যান জনাব কয়েসুল সাহেব, বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদির সাহেব এবং জনাব আরিফুল হক চৌধুরী সাহেব সহ দল মত নির্বিশেষে জিয়াউর রহমান সাহেব যেভাবে জনগণকে ডেকে নিয়ে আসছেন যে আপনারা আসেন সহযোগিতা করেন, আজকে যদি 100 কোটি টাকা উঠে দরগা মাজারে, এরকম আরো ওয়াকফ স্টেট আছে, ওয়াকফ স্টেট আরো আছে, যেগুলো শাহপুরান আছে, আরো মাজার আছে, আরো বিভিন্ন জায়গায় আছে। আমরা একটু আগে এক জায়গায় দেখলাম ওয়াকফ স্টেটের জায়গায় কেউ একজন হয়তো বুক করতেছে, এরকম প্রচুর জায়গা আছে ওয়াকফ স্টেটের, এগুলাকে স্বচ্ছতা নিয়ে আসক। আবার যদি বলা হয় আমাদের নেতৃবৃন্দ এবং প্রশাসন একসাথে বলে যে আমরা সিলেটকে সাজানোর জন্য 100 কোটি টাকা আছে, আমরা আরো 100 কোটি টাকা দরকার, আপনারা আগামী রমজানে অথবা যে কেউ একটা ফান্ড করে শাহজালাল রহমতুল্লাহ এর ফান্ডে আপনারা টাকা দেন, আমরা 200 কোটি টাকার একটা বাজেট নিয়েছি সিলেটের জন্য। জনগণ একবারে শাহজালাল রহমতুল্লাহ এর এই অ্যাকাউন্টে দেশ বিদেশে, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, লন্ডন, সৌদি আরব, আমেরিকা, কানাডা থেকে আমরাও যদি বলি আলেমরা একসাথে এসে এবং প্রশাসনের লোকজন, উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, শাহজালাল মাজার কমিটি, ইমাম সাহেব বৃন্দ, রাজনীতিবিদরা সবাই যদি একসাথে এসে বলে যে এই অ্যাকাউন্ট নাম্বারে সবাই সহযোগিতা করেন, 1 টাকা 2 টাকা 10 টাকা করে দিলে আরো 200-300 কোটি টাকা হয়ে যাবে। এই টাকাকে সিলেট সোনা দিয়ে মানে কারুকার্য করে একটা সুন্দর শহর উপহার দেওয়া যাবে। সিলেটে বিশেষ করে গরিব মানুষের পুনর্বাসন করা হবে, এই যে হসপিটাল, কয়েক হাজার মানুষের ঘর বানিয়ে দেওয়া যাবে। সিলেটের যে বিভিন্ন এলাকায় এয়ারপোর্টের আশপাশে এখন মানে নতুন একটা নগরী গড়ে তোলা হবে, শাহজালাল রহমতুল্লাহ নামে একটা পুনর্বাসন কেন্দ্র, যেখানে যারা ভিক্ষুক এবং অসচ্ছল মানুষ আছে সেখানে নিয়ে যাবে, শাহজালাল রহমতুল্লাহ হসপিটাল করে। এই যে জনকল্যাণমূলক কাজে সিলেটের যারা জনগণ আছে, শহরের স্থানীয় জনগণ, প্রবাসী জনগণ সবাই মিলে, খালি সিলেট না বাহিরের অঞ্চল, চট্টগ্রাম, ঢাকা, অন্যান্য অঞ্চল থেকেও মানুষ টাকা দিবে যখন শাহজালাল রহমতুল্লাহ নামে এই ভালো কাজগুলো করা হবে। আমরা চাই সরকার, প্রশাসন এবং জনগণ সবাই মিলে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হোক। এখানে আমাকেই অনেকেই, বড় আশ্চর্যের বিষয় হলো আমাকে অনেকে, আমি যে মিডিয়া কথা বলছি যেন আমাকে অনেকে কেউ মাজার বিদ্বেষী, কেউ মানে নানান ট্যাগ আমাকে দেওয়ার চেষ্টা করতেছেন। একজন ভাই তো আমার নামে লম্বা একটা পোস্ট লিখে ফেলছেন আমাকে নিয়ে, অথচ তার সাথে আমার কোন ব্যক্তিগত পরিচয় নেই। আমি মাজার কমিটিরও লোক না, আমি কোন রাজনৈতিক ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন না, ডিসির সাথে আমার খুব বেজে ভালো সম্পর্ক এরকমও না, খুব মানে 7 মাসের ইতিহাসে ওনার সাথে একদিন দেখা হয়েছে, একদিন মাত্র দেখা হয়েছে, 7 মাসেও নেই, একদিন শুধুমাত্র দেখা হয়েছে। আর তো এই যে আন্দোলন চলতেছে, এখানে কোনো মানে সাংগঠিত কোনো, যার যার মতো করে ব্যক্তিরা 2-4 জন 5 জন 10 জন দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে 10-15 জনের বেশি না, 15 জন মানে সামান্য যার যার ইয়ে থেকেই প্রতিবাদ করতেছে। সরব সিলেট বাণী ফেসবুকের মাধ্যমে 1-2টা কমেন্ট ছাড়া আমি দেখি নাই। বিবিসি নিউজ, ডিবিসি নিউজ এবং সিলেটের লোকাল সব নিউজে যতটা নিউজ আমি দেখলাম, প্রত্যেকটা নিউজে কমেন্টে যদি 100 জনে কমেন্ট করে তাহলে 1000 কমেন্ট আমি দেখে গেছি, মাত্র 2-3 জন 4 জন চিহ্নিত লোক ছাড়া কেউই এটার বিরুদ্ধে না। ভাই আপনি সূর্যের বিরুদ্ধে যদি আমি মোমবাতি নিয়ে লড়াই করি তাহলে তো হবে না। সূর্যের আলো, আলম একটা জাতিকে, অন্ধকার জগৎকে সূর্যের মতো আলো দিয়া জাতির সামনে একবারে মেলে তুলে ধরছেন।
যে এই যে বিশাল একটা জগৎ রয়েছে, এই জগতে সিলেটবাসী অন্ধকারে ছিল, সেখানে উনি পর্দা সরিয়ে দিয়েছেন। পর্দা সরিয়ে এখন সিলেটবাসী ওপেনলি দেখতেছে কি হবে। সেই জায়গায় সবাই স্বতঃস্ফূর্ত। এই জায়গায় তো অনেকেই তার স্বার্থে বিরোধিতা করতে চাইলেও অনেকেই বিরোধিতা করতেছে না, চুপ থাকতেছে। এই জায়গায় হচ্ছে আমাদের মূল মিশন। আমরা যদি সেম জিনিসটা, যেহেতু আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারটা ওইরকম, আবার শাহফুরান রহমতুল্লাহ আলাহির মাজারটা কিন্তু ঠিক এরকম প্রায়োরিটি দেওয়া হয়। তো যদি সেম জিনিসটা আমরা শাহফুরান রহমতুল্লাহ আলাহির মাজারে করি, ওখানেও তো অন্ধকারের মধ্যে সবাই আছে, ওখানেও তো কেউ জানে না কোন দিকে কি হচ্ছে। আজকে আপনি দেখেন শাহজালাল মাজারের বাসিন্দারা একটা বিক্ষোভ বক্তব্য দিয়েছে, বেশ কিছু মানুষের সাক্ষাৎকার দিয়েছে যারা বিভিন্ন মামলার কথা উল্লেখ করেছে। আমি পুরাটা শুনি নাই, 2 মিনিট শুনেছি। বেশ 15-20 জন মানুষ শাহপুরানের মাজারের আশপাশে যারা আছে ওনারা বিক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করেছে, যে বাহির থেকে লোকজন এসে খাদেমের নাম দিয়া যে উনি 72, 78 বিভিন্ন সনের মামলার কথা উল্লেখ করেছে, যারা বুক দখল করে নিয়ে যাচ্ছে, মাজারের ফান্ডে কোনো টাকা নাই, কিছুই নাই। হ্যাঁ, দিন শেষে সব নিয়ে যাবে। এই যে নিয়ে যাবে কেন ভাই? এগুলো তো সব মনে করেন একটা বড় ড্যাগের মধ্যেও আপনি রাখেন, সারা বছরের টাকা এক জায়গায় রাখেন, নাইলে অ্যাকাউন্টে নিয়ে রাখেন। নিয়ে যাওয়ার সংস্কৃতি কেন? আপনার প্রত্যেকেই তো তার পরিবার চালানো একটা নির্ধারিত আছে, সরকারি চাকরিজীবী বেতন পায়, ব্যবসায়ীরা তার একটা লাভ নিয়ে যায়, সবকিছুর একটা বাৎসরিক ব্যবসায়ীরা তার বছর শেষে বৈশাখের 1ম তারিখে তার খাতা হিসাব মেলায়, ব্যাংক অ্যাকাউন্টরা জুন মাসে তার অ্যাকাউন্ট ক্লোজ করে, সব আয়ের একটা বাৎসরিক হিসাব সবাই করে। আমি খাদেমদের বেতন দিব, আমার এখানে 100 খাদেম আছে, এটা বেতন কত দিচ্ছি আমি, এটা হিসাব রাখা যায়। আমি এখানে খাবারের আয়োজন করতেছি, কত টাকা খাবারের আয়োজন করতেছি, এটা বাউচার। কিছু এলোমেলো হবে, সবকিছু যে রাখা যাবে এরকম না, কেউ বলতেছে না, কিন্তু সামথিং একটা দরগা মাদ্রাসা না, আর বড় বড় মাদ্রাসারও তো বাৎসরিক একটা হিসাব থাকে, দৈনিক একটা হিসাব থাকে। আয় কোথা থেকে হলো, ব্যয় কোথা থেকে হলো, সব টাকা জমা করে একটা রসিদ করা যায়, আজকের এত টাকা আয় হয়েছে, ব্যাংকে জমা দিলে একটা স্টেটমেন্ট তৈরি হয়, ব্যয়ের একটা তৈরি হয়। এটা তো সব জায়গায় করা দরকার। আমি আগেও বলেছি, খালি শাহজালাল মাজার না, সব জায়গায় যেখানে সরকারিভাবে সম্পত্তি রয়েছে, যেখানে জনগণের আবেগ জড়িত, ওয়াকফ স্টেট রয়েছে, এগুলা নিয়ে সুদূর পরিকল্পনা করলে মাজারের লাভ, দেশের লাভ, তৌহিদের জনতার লাভ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে যারা এখনো ওনার কারণে যারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে, এই জাতি, এই সিলেটবাসী, সবারই লাভ, সবার উপকার হবে, পুনর্বাসন হবে, হসপিটাল হবে, চিকিৎসা ফান্ড হবে। এই যে পাগল যারা ববগুড়ে আছে এখানে যারা, এবং অনেকেই মদ গাঁজা হিরোইন খেয়ে এখানে গিয়ে পড়ে থাকে, এই পরিবেশ কেন হবে? এখানে কোন এদেরকে পুনর্বাসন কেন্দ্র করে মাদকাসক্ত পুনর্বাসন করা যায়, অন্য জায়গায় দেওয়া যায়, নিয়ে সবাইকে পুনর্বাসন করে ওই এলাকা তৈরি করে দেন এদের জন্য। হ্যাঁ, এদেরকে শিক্ষা এবং চিকিৎসা দেন, এর মাধ্যমে এদেরকে পুনর্বাসন করেন, এইগুলা করা যায়। এখানে যে মানুষ আসবে সে শান্তির সাথে, এখানে মানুষ খুব পেরেশান হয়ে আসতেছে, যাতে নিরাপদে বসে থাকবে, ঘুমাবে, 2 দিন প্রয়োজনে তাকে মক্কাতে গেলে যেভাবে মানুষ যদি মসজিদে নববীর বারান্দায় বা ইয়েতে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, তার জুতা রেখে গেলে এখানে জুতা রেখে তাওয়াফ করে সবকিছু চলে আসে, তার জুতা তার জায়গায় থাকে। খাদেমরা সুন্দর করে আর একটাকে জুতাকে সাইডে রাখবে, পরিচ্ছন্ন কর্মী, সেকেন্ডে পরিচ্ছন্নতা কর্মী আছে। আমাদের দরগায় আপনি কোথাও বসতে পারবেন, জুতা রাখলে বয় আপনার জুতা নিয়ে যাবে, মোবাইল নিয়ে বয়, সবকিছু। ভিক্ষুকরাও, আমি একটা ভিডিও দেখছি, ভিক্ষুকরা এখানে খুব প্রকাশ করতেছে যে আমাকেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, চুরেও বলে আমাকে মোবাইল চুরি করি যে আমাকেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, চুরও বলে আমাকে ট্যাক্স দিতে হয়। সব জায়গায় যদি বাথরুমে যাইতেও ট্যাক্স দিতে হয়, জুতা রাখতেও ট্যাক্স দিতে হয়, তাহলে আপনার এই এটাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন? হয়তো জনগণের সমস্যা, নাইলে আমাদের যারা কমিটি পরিচালনা আমাদের সমস্যা। তাইলে এটা জনগণ এবং সবাই মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করে। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর একটা পরিকল্পনা শেয়ার করলেন। আমরা বলবো যারা ভিডিওটা দেখবেন, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ পার্সন আছেন বা পলিটিশিয়ান আছেন, তাদের কাছে এটা পৌঁছে দিন ভিডিওটা, যাতে আমাদের পরিকল্পনাগুলো বা প্ল্যানগুলো ওনারা একটু বিবেচনা করেন এবং চিন্তা করেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সিলেটের স্বার্থে। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।